আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু। আমরা আগের দিনে আলোচনা করেছিলাম অনুশীলনী ১.১ এর ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় ২ নাম্বার। আজ আমরা অনুশীলনী ১.১ এর ৩ নাম্বারটা আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। ৩ নম্বরটা বলা হয়েছিল যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে ৩ এর ক থেকে শুরু করে ঘ পর্যন্ত টোটাল ৪টা দেওয়া আছে। আমি ক নম্বরটা দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। ক নম্বরটা এখানে বলা হয়েছিল যে সংখ্যাটা ছিল ১৪৭। আচ্ছা, এই ১৪৭ এই সংখ্যাটা এই সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তার মানে ১৪৭ পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা, তাহলে আমরা এটার ইউক্লিডীয় পদ্ধতিতে এটাকে আমরা ভাঙাবো। আচ্ছা, এটা ২ দিয়ে যাচ্ছে না, কারণ একক স্থানীয় অঙ্কটা বেজোড় সংখ্যা। তাহলে দেখি ৭ আর ৪ কত আসে? ১১, ১১ এক কত আসে? ১২। সংখ্যার অঙ্কগুলোর যোগফল আসতেছে কত? ১২। আমরা জানি যে সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য, বা ৩ দ্বারা ভাগ করা গেলে সংখ্যাটা ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে এই সংখ্যাটা আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি, ভাঙাতে পারি। যদি আমি ৩ দেই তাহলে কত চলে আসে? ৩ ৪ ১২, ১৩ ১৪ ২৭ হয়ে যায়। ৩ ৯ ২৭। মানে ৪৯কে আমরা যদি ৩ দ্বারা গুণ করি তাহলে ১৪৭ হবে। একবার চেক করে নেই। ৩ ৯ ২৭, ৭ হাতে ২, ৩ ৪ ১২ আর ২ কত আসে? ১৪। আবার এটা যাচ্ছে কত দিয়ে? ৪৯। ৭ নিলে ৭ সাথে ৪৯, আর ভাঙানো যায় না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব ১ ৪ ৭ সমান ৭ গুণন ৭ গুণন ৩। ৭ গুণন ৭ গুণন ৩। এখানে ৭ এর একটা জোড়া আছে, ৩ এর কিন্তু জোড়া নাই। মানে ৩ জোড়াবিহীন। আমরা জানি যে এই ইউক্লিডীয় পদ্ধতিতে ভাঙানোর পর মৌলিক গুণনীয়কগুলো যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা, আর যদি জোড়ায় জোড়ায় না থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ৩ ৭ জোড়াযুক্ত, মানে ৭ এর জোড়া আছে, ৩ এর কিন্তু জোড়া নাই। তার মানে ৩ জোড়াবিহীন। আমরা যদি ১৪৭কে পূর্ণবর্গ সংখ্যা বানাতে চাই তাহলে আমাকে ৩ এর জোড়া বানাতে হবে। মানে ৩ এর জোড়া বানাতে গেলে আমাকে এক্সট্রা একটা ৩ কি করতে হবে? গুণ করতে হবে। আমার কোশ্চেন কিন্তু ওটাই ছিল যে ১৪৭-এর সাথে আর কত গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে যেহেতু ৩ জোড়াবিহীন, আর এই জন্য আমাকে কি করতে হবে? ৩ এর সাথে, মানে ১৪৭-এর সাথে আমাকে কি গুণ করতে হবে? ৩। এখানে একটু ভাষাটা লিখতে হবে যে এখানে এখানে ৩ উৎপাদকটি ৩ উৎপাদকটি, এটা উৎপাদকও বলা যায়, গুণনীয়কও বলা যায়। এখানে ৩ উৎপাদকটি জোড়াবিহীন। জোড়াবিহীন। ৩ উৎপাদকটা জোড়াবিহীন। তাহলে 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 ১৪৭ এর সাথে ৪৭ এর সাথে ৩ গুণ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আরেকবার এটা ক্লিয়ার করে দেই। প্রশ্নে বলা হয়েছিল যে ১৪৭ এর সাথে ১৪৭কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে ১৪৭ বা সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা ৩ দিয়ে যদি ১৪৭কে ভাঙাই তাহলে ৪৯ আসে, আবার ৪৯কে যদি ৭ দিয়ে ভাঙাই তাহলে ৭ আসে। তাহলে ১৪৭ সমান আমরা মৌলিক উৎপাদকগুলা ৭ গুণন ৭ গুণন ৩, আমরা যদি ৭ ৭ আর যদি ৩ গুণ করি তাহলে ১৪৭ হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদকগুলা ৭ জোড়াযুক্ত কিন্তু ৩ জোড়াবিহীন। তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে এই মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকতে হবে। যেহেতু ৩ জোড়াবিহীন, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আর যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা বানাতে চাই তাহলে ১৪৭-এর সাথে আমাদেরকে কি করতে হবে? একটা ৩ গুণ করতে হবে। যে অতএব নির্ণেয় গুণ করতে হবে
গুণ করতে হবে গুণ করতে হবে 3। আশা করি সবাই বুঝতে পারছেন। 3-এর ক নাম্বারটা আলোচনা হয়ে গেল। এবার আমি আলোচনা করতে চাচ্ছি 3-এর গ নাম্বারটা। 3-এর গ নাম্বারটা এবার আমরা আলোচনা করব। আচ্ছা, 3-এর গ নাম্বারটাও এবার আলোচনা করব। 3-এর গ নাম্বারটা। গ নাম্বারটা হচ্ছে এই যে গ নাম্বারটা দেখবেন যে 1 4 7 0 আর দুই একটা যদি এক্সাম্পল দেই তাহলে হয়তো বা আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আবার আমরা এই 1470-কে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে ভাঙাবো। যেহেতু 1470 একটা জোড়া সংখ্যা, জোড় সংখ্যা, তার মানে এটা 2 দিয়ে ভাঙানো যাবে। 2 যদি দিই আমরা তাহলে 7 দুগুণী 14, 3 দুগুণী 6, 5 দুগুণী 10। দেখি চেক করে নেই। 5 দুগুণী 10-এর 0 হাতে 1, 3 দুগুণী 6 আর 1-এ 7, 7 দুগুণী 14। আবার এটাকে যেহেতু একক স্থানীয় অঙ্কে 5 আছে তার মানে এটাকে 5 দিয়ে ভাঙানো যাবে। এবার যদি আমরা 5 দিয়ে ভাঙাই তাহলে 5 একে 5 হয়ে গেল 23, 4 5-এ 20, 21 22 23, 5 7-এ 35। যদি আমরা 5 দিয়ে ভাঙাই দেখি 5 7-এ 35, 5 হাতে কত 3, 4 5-এ 20, 4 5-এ 20, তাহলে 21 22 23 23-এ 3 হাতে 1, 5 1-এ 5 6 7। এবার 147-কে ভাঙাতে হবে। এবার 147-কে ভাঙাতে হবে কত দিয়ে যেতে পারে দেখি আমি চেষ্টা করি। এটা তো 2 দিয়ে তো যাবেই না। তাহলে দেখি সংখ্যার অঙ্কগুলোর যোগফল, যেমন 7 আর 4 কত আসে 11, 11 আর 1 কত 12, 12 মানে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 147 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এবার আমরা 3 দিয়ে এটাকে ভাঙাবো। আচ্ছা, 3 দিয়ে যদি ভাঙাই তাহলে 3 4 এ 12, 12 13 14 27, 3 9 27, মানে 147-কে 3 দিয়ে ভাঙালে আবারও 49 চলে আসে। এবার 49-কে যদি আমরা ভাঙাই তাহলে 7 7 দিয়ে যায়। আমরা এখানে তাহলে মৌলিক উৎপাদকগুলো লিখব যে অতএব 1 4 7 0 সমান লেখা যায় 2 গুণন, আচ্ছা 2 গুণন, আমি একটু সোজা করে দিই জিনিসটা, আমরা লিখব 7 গুণন 7 গুণন 2 গুণন 5 গুণ 3। তার মানে আমরা এখানে মৌলিক উৎপাদকগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 7 জোড়া যুক্ত, 2 5 এবং 3 জোড়া বিহীন। তার মানে 1470 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ এটাকে যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা বানাতে চাই তাহলে আমার এই উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় আসতে হবে। যেমন 7-এর জোড়া আসছে, 2-এর জোড়া নাই, তাহলে 2-এর একটা জোড়া বানাতে গেলে একটা 2 গুণ করতে হবে। তাহলে 5-এর জোড়া বানাতে গেলে একটা 5 গুণ করতে হবে। 3-এর জোড়া বানাতে গেলে একটা কি করতে হবে, আমাকে 3 গুণ করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি, আমি জিনিসটা যদি এখানে আমরা এটা এই যে 7 7 2 5 3 গুণ করলে কিন্তু 1470 হয়। তাহলে আমরা এটাকে যদি পূর্ণবর্গ সংখ্যা বানাতে চাই তাহলে আমাকে নতুন করে একটা কি গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। নতুন করে একটা কি গুণ করতে হবে, 5 গুণ করতে হবে। নতুন করে একটা 3 গুণ করতে হবে। যদি আমরা এই 3টা সংখ্যা গুণ করি তাহলে 2 এর জোড়া হয়ে যাবে, 5-এর জোড়া হয়ে যাবে, 3-এর জোড়া হয়ে যাবে। তাহলে আমাকে নতুন করে 1470-এর সাথে গুণ করতে হবে 3 5-এ 15, 15 দুগুণ 30। তাহলে আমাকে, আমরা যদি জোড়ায় জোড়ায় বাড়াতে চাই তাহলে অতএব এখানে ভাষাটা লেখা যায় যে 2 5 ও 3 উৎপাদক সমূহ জোড়া বিহীন। 2 5 ও 3 উৎপাদক সমূহ জোড়াবিহীন। তাহলে 1470-এর সাথে 1470-এর সাথে 2 5 3 গুণ করতে হবে, অথবা আমরা ডিরেক্ট বলতে পারি যে 5 দুগুণী 10, 3 10-এ 30, সাথে 30 কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে 1470-এর সাথে 30 গুণ করতে হবে। আমি জিনিসটা একবার ক্লিয়ার করে দেই। আমরা 1470-কে আগে ইউক্লিডীয় পদ্ধতিতে ভাঙাইলাম, ভাঙানোর পরে আমরা দেখলাম যে মৌলিক উৎপাদকগুলা জোড়ায় জোড়ায় আছে কিনা। যেমন এখানে 7-এর জোড়া আছে কিন্তু 2 5 এবং 3-এর জোড়া নাই। আমাকে কিন্তু পূর্ণবর্গ সংখ্যার কথা বলা হয়েছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে একটা 2
গুণ করতে হবে, তারপরে একটা 5 গুণ করতে হবে, আর একটা 3 গুণ করতে হবে। তার মানে 3 5 15, 15 দুগুণী 30। তাহলে আমরা 1470 এর সাথে যদি 30 গুণ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি সমাধান করব ঘ নাম্বারটা। আপনারা আরেকটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে জিনিসটা এবারেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘ নাম্বারটা সংখ্যাটা হচ্ছে 23,805। এই 23,805 এর সাথে কত গুণ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমি বের করে দেখাবো। যেহেতু এখানে একক স্থানীয় অঙ্কে 5 আছে, তার মানে এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাঙানো যায়। 5 দিলাম, তাহলে কত আসে? এটা 4 5 20। তাহলে 23 থেকে 20 গেলে 3 38 হয়ে যাবে। 5 7 35, 36 37 38, তাহলে হয়ে গেল 30 5 36, 5 1 5। 23,805কে যদি আমরা 5 দিয়ে ভাঙাই তাহলে 4,761 হয়। আমরা একবার চেক করে নেই। 5 1 5, 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 5 7 35 আর 3 38 8, হাতে থাকলো 3, 4 5 20 আর 3 23। হ্যাঁ, তার মানে আমরা এটা হয়ে গেছে। আচ্ছা, আবার এটাকে দেখবো যে কত দিয়ে ভাঙানো যায়। দেখি সংখ্যার অঙ্কগুলোর যোগফল কি আসে। যেমন 4 আর 3 কত আসে? 4 আর 7 11, 11, 11 আর 1 কত আসে? 12, 12 আর 6 কত আসে? 18, 18। তার মানে এই সংখ্যাটাকে 4,761 সংখ্যাটাকে 3 দিয়ে ভাঙানো যায়। 3 1 3 হয়ে গেল 17, 3 6 3 6 18 বেশি হয়ে যায়, তাহলে 3 5 15, হাতে 2 2, তাহলে হয়ে গেল 26। হ্যাঁ, তারপরে 3 8 3 8 24, 25 26, 3 7 21। মানে 4,761কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 1587 আসে। আমি একবার চেক করে নেই। 3 7 21 1, হাতে থাকলো 2, 3 8 24, 25 26, 26 6, হাতে থাকলো কত? 2। আবার 3 5 15 16 17 7, হাতে থাকলো 1, 3 1 3 আর 4। হ্যাঁ, ঠিক আছে। এবার এই সংখ্যাটাকে দেখি আবার কত দিয়ে ভাঙানো যায়। 8 7 15, 15 আর কত হয়? 16, 16 আর 5 21। তার মানে আবারও 3 দিয়ে যায়। 3 5 15, তারপরে 3 দুগুণী 6, 7 8, 3 9 27। আচ্ছা, এবার 529 সংখ্যাটাকে কত দিয়ে যাবে? 529 সংখ্যাটাকে কত দিয়ে যাবে? আমি যদি 23 আর যদি 23 গুণ করি তাহলে 3 3 9, 3 দুগুণী 6 গুণন, তারপরে 3 দুগুণী 6, 2 দুগুণী 4। বাহ, একবারই তো মিলে গেল। 9 আর 2 5, 529। তার মানে আমি এখানে 23 নিতে পারি, কারণ 23কে যদি 23 দ্বারা গুণ করা হয় তাহলে 529 হয়। তার মানে 23 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 529কে ভাঙানো যাবে না। তাহলে আমরা এই যে মৌলিক উৎপাদকগুলো পেলাম, এগুলো আমরা লিখব যে অতএব 2 3 8 0 5 সমান, আমরা লিখতে পারি যে 3 গুণন 3। আপনারা সিরিয়াল বাই সিরিয়ালও লিখতে পারবেন, অথবা জোড়ায় জোড়ায় যেগুলা জোড়া আছে সেগুলোকে জোড়ায় জোড়ায় সুন্দর করে সাজাতে পারবেন। কারণ 5 গুণন 3ও 5 আর 5 গুণন 3ও যে জিনিস 3 5 15 হয়, 3 গুণন 5ও সেই জিনিস 3 5 15 হয়। এক্ষেত্রে আমরা এই দিক থেকেও গুণ দিয়ে আসতে পারবো, এই দিক থেকেই গুণ দিয়ে আসতে পারবো, কিন্তু আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা জোড়ায় জোড়া যেগুলো জোড়াযুক্ত আছে সেগুলো পাশাপাশি লিখবো, আর যেগুলোতে জোড়া নেই সেগুলোকে আমরা সাইডে রাখতে চাচ্ছিলাম। তাহলে 3 3 জোড়া আছে, গুণন 23 গুণন 23 গুণন 5 5। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3 জোড়াযুক্ত, 23 জোড়াযুক্ত, কিন্তু 5 জোড়াবিহীন। তাহলে আমাদেরকে 23,805কে যদি পূর্ণবর্গ সংখ্যা বানাতে চাই তাহলে আমাকে 5-এর জোড়া বানাতে হবে, মানে 5-এর সাথে একটা 5কে গুণ করে দিতে হবে, তাহলে প্রতিটা জোড়ায় জোড়ায় হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে 23,805-এর সাথে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে এখানে লিখবো আমরা এই ভাষাটা যে 5 5 উৎপাদকটি জোড়াবিহীন। উৎপাদকটা কি বিহীন? জোড়াবিহীন।
তাহলে তাহলে আমি বলতে পারি যে 23,805 এর সাথে এর সাথে 5 গুণ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে সবসময় খেয়াল রাখতে হবে, সোজা জিনিস একটু বুঝতে হবে যে আগে উৎপাদকগুলো বের করব। যদি বলে যে কোন ক্ষুদ্র সংখ্যা গুণ করার কথা, আগে আমরা উৎপাদকগুলো, মৌলিক উৎপাদকগুলো বের করব। যদি জোড়ায় জোড়ায় থাকে, যেটা জোড়াবিহীন থাকবে ওই সংখ্যাটা আমাকে গুণ করতে হবে। যেমন এখানে 3-এর জোড়া আছে, 3 গুণ করতে হবে না। 23-এর জোড়া আছে, 23 গুণ করতে হবে না, কারণ এটা জোড়াযুক্ত। আর যেটা জোড়াবিহীন হবে, যেমন এখানে 5 জোড়াবিহীন, তাহলে আমাকে 5-এর জোড়া বানাতে গেলে একটা 5 গুণ করতে হবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে 23,805 এর সাথে আমাকে 5 গুণ করতে হবে। যদি আমরা গুণ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমি ভাগেরটাও একটু আলোচনা করতে চাচ্ছি। ভাগেরটা একটু আলোচনা করে দিই। 3 নম্বরটা হয়ে গেল, এবার 4 নম্বরটা শিখবো আমরা, যে কিভাবে যে যেমন 4 নম্বরটা বলা হয়েছিল যে এবার ভাগের, আগেরটা ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণের কথা বলছিল, এবার বলছিল যে নিচের 4 নম্বরটা, 4 নম্বরটা, যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণের জায়গায় ভাগ করলে, কথাটা লিখে দিলাম, ভাগ করলে এটা ভাগফল হয়ে যাবে। ভাগ করলে ভাগফল পূর্ণ, লেখাটা ভালো করে লিখে দেই, পূর্ণবর্গ সংখ্যা হবে। লেখাগুলো একটু খারাপ, একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, হয়তো একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা 4-এর ক নম্বরটা একটু আলোচনা করি। 4-এর ক নম্বরটা এখানে বলা হয়েছিল যে 972। এর আগেরটা কিন্তু ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে। এবার কিন্তু আমি লিখেছি যে নিচের সংখ্যাগুলোকে, মানে 972কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে এই ভাগফল যেটা পাবো এটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক গুণেরই মতো পদ্ধতি হবে, আমরা এটাকে আগে ইউক্লিডীয় পদ্ধতিতে এটাকে ভাঙাবো। আচ্ছা, তাহলে বলেন দেখি এটাকে কত দিয়ে ভাঙানো যায়? 2 দিয়ে যায়, কারণ একক স্থানীয় অঙ্কে 2 আছে, অথবা এটা পুরোটা একটা জোড় সংখ্যা, 2 দিয়ে যায়। আর যদি আমি 2 দেই তাহলে কত আসে? এটা 4 দুগুণী 8 হয়ে গেল, কত? 17। 8 দুগুণী 16, 6 দুগুণী 12। দেখি 6 দুগুণী 12, 2 হাতে 1, 8 দুগুণী 16, 17, 7, 4 দুগুণী 8, আর 9, আবারও 2 দিয়ে যায়। আমরা যদি 2 দেই তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 3 দুগুণী 6। 8 2 দিয়ে যাবে না, কারণ এককে বিজোড় সংখ্যা চলে আসছে। এবার 4 আর 3 7 আর 2 9, হ্যাঁ, তার মানে 3 দিয়ে যায়। 3 দিলে কত আসে? 3 8 24, 3 1 3, সংখ্যাটা চলে আসছে কত? 81। 81কে যদি আমরা ভাঙাই, আবারও 3 দিয়ে যায়, কারণ 8 আর 1 কত হয়? 9। অনেকজনে কিন্তু ভাবে যে 9 9 81, 9 9 81, কিন্তু এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন ইউক্লিডীয় পদ্ধতিতে ভাঙাই, এই দিকের সংখ্যাগুলা, মানে এই উৎপাদকগুলা সব সময় মৌলিক উৎপাদক হতে হবে, যৌগিক নেওয়া যাবে না। যেমন 9 কিন্তু এটা যৌগিক সংখ্যা, এটা নেওয়া যাবে না। যদি নেন তাহলে কিন্তু শর্ত বিরোধী হয়ে যাবে, ছাড়েরা কিন্তু কেটে দেবে। বা কাকতালীয়ভাবে যদি উত্তরটা মিলেও যায়, তাও কিন্তু ছাড়েরা নাম্বার দেবে না। এই জন্য আমাকে খেয়াল করতে হবে যে আমরা এখানে এমন সংখ্যা নিব যাতে সংখ্যাগুলা সব সময়ে মৌলিক সংখ্যা হয়। আমরা তাহলে এখানে 3 নিতে পারি, কারণ 3 একটা মৌলিক সংখ্যা। আর 3 নিলে কত আসে? 3 দুগুণী 6, 3 7 21, মানে 27কে 3 দ্বারা গুণ করলে 81 হয়। এবার যদি আবারও কত নেওয়া যায়? 3 নেওয়া যায়, তাহলে 3 9 কত আসে? 27। আবারও 3 নেওয়া যায়, পরে 3 3 9, আর ভাঙানো যায় না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব 9 7 2 সমান, তাহলে কি লিখতে পারি? যে 2 গুণন 2। আবার গুণন এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে দেখি, যেমন 2 জোড়াযুক্ত, তারপরে এই 3টাও জোড়াযুক্ত, এই 3টাও কিন্তু জোড়াযুক্ত।
তার মানে উৎপাদকগুলো দেখা যাচ্ছে যে 2 এর জোড়া আছে, 3 এর জোড়া আছে, 3 এর জোড়া আছে, এই 3 এর কিন্তু জোড়া নাই, এই 3 এর কিন্তু জোড়া নাই, তার মানে 972 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আমাকে কিন্তু এবার গুণের কথা বলে নাই। যদি আগের মতো করে 3 এর মতো করে যদি গুণের কথা বলতো তাহলে এটাকে জোড়া বানাতে গেলে একটা 3 এর প্রয়োজন, আমরা 3 গুণ করে দিতাম। কিন্তু এবার বলা হয়েছিল কত ভাগ করলে, কত ভাগ করলে। আচ্ছা এই যে সংখ্যাটা আছে না, যদি 2 গুণন, একটু অ্যাটেনশন প্লিজ, 2 গুণন 2, মানে আমি এগুলো আবার লিখতে চাচ্ছি যে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 1 2, আচ্ছা দেখি 1 2 গুণন 1 2 3 4 5, 1 2 3 4 5, এটাকে যদি আমি যেহেতু 3 জোড়াবিহীন 3 দ্বারা যদি আমি ভাগ করে দেই তাহলে এই 3 আর এই 3 কিন্তু কাটা যাবে, আর বাকি যে সংখ্যাগুলো আছে সবাই কিন্তু কি হয়ে যাবে, জোড়াযুক্ত হয়ে যাবে। মানে এই 3 যেহেতু আমি বোঝাতে চাচ্ছিলাম যে ভাগের ক্ষেত্রে যেটা জোড়াবিহীন থাকবে, যেমন 3 জোড়াবিহীন, তার মানে 3কে যদি আমরা এখান থেকে সরাতে পারি তাহলে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, মানে এই সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় হয়ে যাবে এবং সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আর এই 3কে যদি আমি সরাতে চাই তাহলে আমার একটাই মাধ্যম হচ্ছে যে আমাকে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমি যখন এই পুরা সংখ্যাটাকে যখন আমি 3 দ্বারা ভাগ করলাম তখন 3 3 কিন্তু কাটা গেল, 3 3 কাটা গেল, তাহলে বাকি যে মৌলিক উৎপাদকগুলো আছে ওগুলো কিন্তু জোড়ায় জোড়ায় হয়ে গেল। হ্যাঁ, এই জন্য আমাকে এই 3টাকে বাদ দেওয়ার জন্য, কারণ এই 3টা যেহেতু জোড়াবিহীন এই জন্য আমাকে 3 কি করতে হবে, ভাগ করতে হবে। এখানে লিখতে হবে যে 3, এখানে ভাষাটা লিখতে হবে যে এখানে 3 জোড়া, 3 জোড়া বিহীন। তাহলে তাহলে প্রদত্ত সংখ্যাটির সাথে মানে 972 এর সাথে এর সাথে এর সাথে 3 ভাগ করতে হবে, ঠিক, 3 ভাগ করতে হবে। মানে গুণ আর ভাগের দুটা নিয়মই একই। যদি গুণের কথা বলে তাহলে জোড়া বানানোর জন্য একটা গুণ করতে হবে, ওই সংখ্যাটা গুণ করতে হবে। আর যদি ভাগের কথা বলে তাহলে ওই সংখ্যাটাকে, যেটা জোড়াবিহীন ওই সংখ্যাটাকে বাদ দেওয়ার জন্য ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। এবার আমি আরেকটা আলোচনা করে দিই, তাহলে এখন জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি এখানে যদি আমি খ নাম্বারটা একটু আলোচনা করে দিই তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যাবে আপনাদের কাছে। আপনারা যদি বারবার একটা কথাই আমি বলি, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কাইন্ডলি আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বুঝায় দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা তাহলে 4-এর খ নম্বরটা দেখবেন, তাহলে জিনিসটা এখন ক্লিয়ার হয়ে যাবে। যেমন 4056, 4056 এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমরা ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাকে বের করতে বলছে। ভাগ করতে হবে কত দিয়ে এটা তো আমরা জানি না, এই জন্য আমরা আগের মতো করে এটাকে এল পদ্ধতিতে ভাঙাবো, মানে ইউক্লিডীয় পদ্ধতিতে। জোড়া সংখ্যা 2 দিয়ে যায়, তাহলে লেখা যায় যে 2 দুগুণী 4 0, তারপরে লেখা যায় 2 দুগুণী 4 8 দুগুণী 16, মানে 2028। দেখি মিলাই দেখি, 8 দুগুণী 16, 6 হাতে 1, 2 দুগুণী 4 আর 1 5, 2 0 0, 2 দুগুণী 4 মিলে গেছে। আবার 2 দিয়ে ভাঙানো যায়, 2 দিলে 1 0 10, 1 এটা হবে 4, মানে 2028কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1014 হয়। আবার যদি আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে 5 দুগুণী 10, 0 7 দুগুণী 14, মানে 1014কে 2 দ্বারা ভাগ করলে 507, কারণ 500 দুগুণী হচ্ছে 1000, 7 দুগুণী 14, বুঝতেছেন আশা করি। এবার এটাকে 2 দ্বারা যাবে না, 3 দিয়ে যাবে, কারণ 7 আর 5 এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, কারণ এই যে 7 আর 5, 7 5 মিলে হয় 12, 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 507 সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা এটাকে 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাঙাবো, তাহলে 3 1 কি 3, 4 5 20, 3 6 18, 18 19 20 27, 3 9 27। দেখি মিলাই দেখি, 3 9 27 এর 7 হাতে 2, 3 6 18,
18 × 20, 20 শূন্য, হাতে 2, 3 × 3 = 5 মিলে গেছে। এবার 169, তার মানে 13 দিয়ে যায়, 13 13 গুণ করলে 169। আপনারা গণিতে আরও বেশি এক্সপার্ট হতে চাইলে ইয়ে করতে পারেন যে 11 গুণন 11 কত হয়, তারপরে 12 গুণন 12 কত হয়, 13 গুণন 13 কত হয়, 14 গুণন 14 কত হয়, এইভাবে 11 থেকে 20 পর্যন্ত 19 গুণন 19 কত হয়, 20 গুণন 20 কত হয়, এটা কাইন্ডলি শিখে নেবেন। তাহলে আপনারা গণিতের এই গুণ ভাগগুলো খুব সহজে করতে পারবেন। যেমন 169কে 4 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, 13 দিয়ে যায়। যদি আপনার জানা থাকে যে 13 13 গুণ করলে 169 হয়, তাহলে কাজটা খুব ইজি হয়ে যাবে। এটা একটু কাইন্ডলি পড়ে নেবেন, তাহলে এই ভাগ যোগ বিয়োগ গুণ ভাগগুলো খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, আর এটাকে ভাঙানো যায় না, তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব 4 0 5 6 সমান, আর যেগুলা জোড়াযুক্ত আছে সেগুলাকে আমি আগে লিখতে চাচ্ছিলাম যে 13 গুণন 13। আবার যেমন 2 এর জোড়া আছে, আমরা 2 এর জোড়াটা লিখতে পারি যে 2 গুণ 2, তারপরে বাকি একটা, তারপরে একটা 3, একটা 2 জোড়াবিহীন, আর একটা হচ্ছে 3 জোড়াবিহীন। টোটাল সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 সবই ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে 13 জোড়াযুক্ত, 2 জোড়াযুক্ত, কিন্তু এই দিকের 2টা জোড়াবিহীন, এই দিকের 3টা জোড়াবিহীন। আমাকে কিন্তু গুণের কথা বলেনি, যে এই সংখ্যাটা থেকে ভাগ করার কথা বলছে। তাহলে আমরা যদি যেহেতু এইটা একটা জোড়া যুক্ত আছে, এই দুটা জোড়াবিহীন আছে, তাহলে এটাকে আমি যদি পূর্ণবর্গ বানাতে চাই, তাহলে আমাকে এই 2কে বাদ দিতে হবে আর এই 3কে বাদ দিতে হবে। মানে সোজা যেটা বুদ্ধি, যে আমাকে এই প্রদত্ত সংখ্যাটাকে 2 এবং 3 দ্বারা ভাগ করতে হবে। 2 এবং 3 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে 2 আর 3 কিন্তু কাটা যাবে। অথবা ডিরেক্ট বলতে পারি যে আমরা এখান থেকে আমাকে 6 কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আচ্ছা, তাহলে এটা এইরকম চলে আসলো। এই যে আমি আরেকটু ভালোভাবে বুঝাই দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন 13 গুণন 13 ছিল, তারপরে গুণন 2 ছিল, গুণন 2 ছিল, গুণন 2 ছিল, গুণন 3। ভাগ করানোর কথা, মানে এই 2কে যদি আমি বাদ দিতে চাই, তাহলে একটা 2 দ্বারা ভাগ করতে হবে। এই 3কে যদি বাদ দিতে চাই, তাহলে একটা 3 দ্বারা ভাগ করতে হবে। তখন এই 2 এই কাটা যাবে, এই 3 এই 3 কাটা যাবে, এগুলো কিন্তু জোড়াযুক্ত হয়ে যাবে। তাহলে আমাকে কত ভাগ করতে হবে? 2 এবং 3, অথবা 3 দুগুণী 6 ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এখানে এই ভাষাটা আমাকে লিখতে হবে যে এখানে 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 2 ও 3 উৎপাদক জোড়াবিহীন। তাহলে 2 ও 3, অর্থাৎ 3 দুগুণী 6, 6 ভাগ করতে হবে। শর্টকাট। এখন এটা সারমর্মটা আমি একটু বলে দেই, যে ভাগশেষ মানে জোড়া ছাড়া যেটা থাকবে, জোড়াবিহীন যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ভাগ করতে হবে। আর গুণের ক্ষেত্রে যেটা জোড়াবিহীন থাকবে সেই সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন, আর আপনারা আমার সাথে থাকবেন। দেখা হবে আগামীকাল একই সময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।